সন্ধ্যা হয়ে আসছে, তাই নন্দিতা আর কিছু না বলে রাফির পাশ কাটিয়ে চলে যেতে নিলে রাফি বলে ওঠে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? যদি উত্তরটা না দিয়ে যাও তাহলে বুঝে নিব তুমি আমাকে ভালোবাসো। নন্দিতা না চাওয়া সত্ত্বেও থেমে যায় রাফির কথা শুনে। নন্দিতার বোঝে আসছে না, একটা লোক এতগুলো মানুষের সামনে রিজেক্ট হওয়ার পরেও আবার কি করে এই কথাটা বলছে। নন্দিতা রাফির দিকে ফিরে বলে, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? ওই দিন এতগুলো মানুষের সামনে রিজেক্ট হয়েছেন, আবার তারপর রিজেক্ট হতে চলে এসেছেন এত দূরে। রাফি দাঁত কেলিয়ে হেসে বলে, ভালোবাসায় লজ্জা শরম নামক বস্তু থাকতে নেই, বুঝলে প্রিয়? রাফির মুখে প্রিয় ডাকটা শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে নন্দিতার মনের মাঝে। কিন্তু রাফি দাঁত কেলানো দেখে নন্দিতার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। একে তো সন্ধ্যা হয়ে গেছে, তার ওপর রাফির এসব অসহ্য মার্কা কথাবার্তা। নন্দিতা সিরিয়াস মুডে বলে, শুনুন মিস্টার রাফি তাজওয়ার, আমি আপনাকে ভালোবাসি না, আর না কোনোদিন বাসবো আপনাকে ভালো। কথাটা বলেই নন্দিতা দ্রুত পায়ে হেঁটে চলে যায়। রাফি নন্দিতা যাওয়ার পানে তাকিয়ে উচ্চ স্বরে বলে, বাসবো না কি, অলরেডি বেসে ফেলেছে। তোমার চোখে মুখে আমার জন্য ভালোবাসা ফুটে উঠেছে, কিন্তু সেটা মুখে প্রকাশ করতে চাইছো না। একদিন ঠিকই প্রকাশ করবে, আর সেটা খুব জলদি। সিয়াম রাফির কাছে এসে বলে, ভাই তুই চুপ কর, আশেপাশে লোক আছে সেটা অন্তত দেখ। আর যদি কিছু হয় সেটা নন্দিতার উপরে গিয়ে পড়বে, তোর উপরে না। রাফি কিছু না বলে বাইকের দিকে এগিয়ে যেতে যেতেই বলে। চলো। রাফি হাফ ছেড়ে বলে, আমি আর বাইক চালাতে পারবো না রাফি। চালাতে হবে না, তুই বরং আমার হবু বউয়ের বাড়িতে গিয়ে উঠে পড়। ফাইজলামি করিস না রাফি, মেজাজ খুব গরম আছে আমার। আর কি লাভ হলো এখানে এসে তোর? লাভের লাভ তো কিচ্ছুই হলো না, মাঝখান দিয়ে শুধু বাইকের তেল খরচ হলো। রাফি বাইকে বসে আকাশের দিকে তাকিয়ে আনমনেই বলে, লাভ হলো নাকি লোকসান হলো সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। এখন তাড়াতাড়ি বাইক স্টার্ট দে, 9টা কিংবা 10টার ভিতরে পৌঁছে যেতে পারবো ঢাকাতে। সিয়াম বেচারা পড়েছে এক মাইন্ড কার চিপায়। মনে মনে দোয়া করে যাচ্ছে এমন বন্ধু যেন কারো কপালে না জুটে। এমন একটা বন্ধু জীবনে থাকলে জীবন একেবারে তেনা তেনা করে তারপরেই ছাড়বে। সে বলেই এসব অত্যাচার সহ্য করছে, অন্য কেউ হলেও উষ্টা মেরে চলে যেত। বদ্ধ ঘরে 3 বান্ধবী বসে আছে। 3 বান্ধবীর মাঝে 2 বান্ধবী রুমা আর শিপা চোখ পাকিয়ে তাকিয়ে আছে নন্দিতার দিকে। নন্দিতা 2 বান্ধবীর এমন দৃষ্টি দেখে 2 কাঁধ নাচিয়ে বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে যেন আমার রূপ বেড়েছে। রুমা মাথা নাড়াতে নাড়াতে বলে, রূপ তো অবশ্যই বেড়েছে তোর, তা না হলে কি অত দূর থেকে দুটো ছেলে তোর সাথে দেখা করার জন্য এই ওয়াহিদপুর চলে আসে? নন্দিতা তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখে মুখে বিরক্তকর ভাব রেখে বলে, শোন, যা হওয়ার তা হয়ে গেছে, এখন এসব মাথা থেকে ছেড়ে ফেলে দে। শিফা জোরে বলে ওঠে, ঝেড়ে ফেলে দেবো মানে? কখনো না। এর গোড়া অবধি যাবো আমরা, তারপরে ঝেড়ে ফেলবো মাথা থেকে। এর আগে নয়। এখন তুই ঝটপট উত্তর দে, ওই ছেলে দুটো কে? নন্দিতা কপট রাগ দেখিয়ে বলে, উফ, তোরা দুজন তোদের বাড়িতে যা তো, রাত তো আর কম হলো না। আরো দেরিতে গেলে জঙ্গলের ভূতগুলো তোদের ঘাড়ে চেপে বসবে, যা। রুমা বুড়ো আর মধ্যমা আঙ্গুল দ্বারা চুটকি বাজিয়ে বলে, শোন, এত ভূতের ভয় দেখাবি না। ছোটবেলা থেকে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছি, আর এখন তুই আমাকে এসব ফালতু ভূতের ভয় দেখাচ্ছিস? তাই এত কথা না বলে চুপচাপ বল, এই দুটো ছেলেকে কি সম্পর্ক ওই ছেলেটার সাথে তোর? নন্দিতা কিছু বলতে নেবে তার আগে শিফা নন্দিতাকে থামিয়ে বলে, একদম না। যা জানতে চাইছি সেটা বল, তাই উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবি না। নন্দিতা জোরে নিঃশ্বাস ছাড়ে। বুঝতে পেরেছে এই 2 মেয়ে তাকে কিছুতেই ছাড়বে না, সত্যিটা না জেনে। তাই বলে দেওয়াটাই ভালো, না হলে মাথা খেয়ে ফেলবে। নন্দিতা মাথা নিচু করে বলে, রাফি নামের ছেলেটা আমায় ভালোবাসে। শিপা কণ্ঠ শক্ত করে বলে, আরে, সেটা তো আগেই বুঝতে পেরেছি যে ছেলেটা তোকে ভালোবাসে, কিন্তু ছেলেটা এত দূর এই কথাটা বলার জন্য নিশ্চয়ই আসে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য এখানে আসে। আর তোকে সরিও বললো ওদিনের জন্য। ওদিন কি হয়েছিল আর কিসের জন্য সরি বললো? নন্দিতা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই বলল। শিপা আর রুমা সবটা হা করে শুনে শিপা নরম গলায় বলে উঠল। আহা, কি ভালোবাসা! রুমা বলে, রে, আর ছেলে দুটো কি হ্যান্ডসাম রে ভাই। ঠিক বলেছিস, একদম চকলেট বয়। আচ্ছা শোন, একটা তো নন্দিনীকে ভালোবাসে, তাই আমি ভাবছি আর একটাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নেব। শিপা রুমার কথাটা শুনে চওড়া হয়ে বলে,
একদম না, ওইটা আমার, ওইটার দিকে নজর দিবি না। দুই বান্ধবীর কথার কাটাকাটি শুরু হয়ে গেল। নন্দিতা জাস্ট এই দুটোকে আর নিতে পারছে না। মেয়ে মানুষের একটাই স্বভাব, কিছু পেলেই তা নিয়ে নাচানাচি শুরু করে দেয়। নন্দিতা আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে ওঠে, চুপ করবি তোরা, নাকি আমি তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখন এই ঘর থেকে? হ্যাঁ, নন্দিতার এমন চিৎকার শুনে শিফা আর রুমা হতভম্ব হয়ে নন্দিতার দিকেই তাকিয়ে আছে। নন্দিতা আবারও বলা শুরু করে, কি সমস্যা তোদের? হ্যাঁ, কি সমস্যা? কোথাকার কোন ছেলেকে নিয়ে তোরা এমন ফালতু বকবক করছিস কেন? হ্যাঁ, রুমা আর শিফা কিছুক্ষণ হতভম্ব হয়ে নন্দিতার দিকে তাকিয়ে হু হু করে হেসে দেয়। নন্দিতা জাস্ট স্তম্ভিত হয়ে গেছে এই দুটোর কাণ্ড দেখে। রুমা হাসতে হাসতে বলে, তোর কি জ্বলছে নন্দিতা? আমরা তোর প্রেমিক আর তোর দেবরকে নিয়ে আলোচনা করছি দেখে। নন্দিতা ঝাঁঝালো গলায় বলে ওঠে, প্রেমিক? কিসের প্রেমিক? কার প্রেমিক? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর না হবে, বুঝলি? শিফা এবার মুচকে এসে সিরিয়াস হয়ে বলে, দেখ নন্দিতা, ছেলেটা তোকে সত্যি ভালোবাসে, না হলে কেউ এভাবে এতটা রাস্তা বাইক চালিয়ে চলে আসে? শুনেছি ঢাকা শহরে নাকি বাইক অ্যাক্সিডেন্ট প্রচুর হয়। ছেলেটা এসবের ভয় ডর না করে তোর সাথে দেখা করার জন্য এত দূর ছুটে এসেছে। আর যা হয়েছে তাতে তো ওনার কোনো দোষ নেই, সব দোষ ওই দিয়া নামের মেয়েটার। আর ভাইয়া তো দিয়াকে পছন্দ করে না, তোর মুখ থেকেই বলা কথাটা। নন্দিতা শিফার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, ভাইয়া? কোন কালের ভাই তোর ওই লোকটা? হ্যাঁ, শিফা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, দেখ, উনি বয়সে অনেকটাই বড় আমাদের থেকে, তাই ভাইয়া বলে সম্মান দেখানোর জন্য। এর জন্য এতটা প্যানিক হওয়ার কি আছে? আর আমার তো মনে হচ্ছে তুইও ওনাকে ভালোবাসিস। নন্দিতা শিফার কথা শুনে ভুরু কুঁচকে বলে, কি? আমি ওনাকে ভালোবাসি? জীবনেও না। শিফা মুচকি হেসে বলে, ঠিক আছে, সময় আসলে বোঝা যাবে। নন্দিতা কিছু বলতে যাবে এর মাঝেই মজনু আহমেদ মেয়েকে ডাকতে শুরু করেন। বাবার এমন হাঁক ডাক শুনে নন্দিতা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়। পেছন পেছন শিফা আর রুমাও বের হয়। নন্দিতা বাবার কাছে গিয়ে বলে, কি হয়েছে বাবা? মজনু আহমেদ শান্ত গলায় বলেন, ছেলে দুটো কি আম্মা? নন্দিতা বাবার মুখে এমন কথা শুনে ধক করে ওঠে বুকটা। বাবা কি করে জানলো রাফি আর সিয়ামের কথা? যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। এবার কি হবে? নিশ্চয়ই বাবার কানে কেউ এই কথাটা তুলে দিয়েছে। নন্দিতা নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। এদিকে রুমা আর শিফা একে অন্যের মুখের দিকে দু একবার তাকিয়েছে। তিন বান্ধবী যদি কিছু বলেও দেয় তাহলে তাদের কথার মিল পাবে না। তাই রুমা আর শিফা চুপ করে থাকলো। যা বলার নন্দিতাই বলবে। নন্দিতাকে চুপ থাকতে দেখে মজনু আহমেদ আবারও বলেন, কি হলো আম্মা বলো? নন্দিতা ঢোক গেলে শান্ত গলায় বলে, আসলে বাবা, ওনারা দুজন একটা ঠিকানা জানতে চেয়েছিল। মজনু আহমেদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ও আচ্ছা, ঠিক আছে, তুমি ঘরে যাও। নন্দিতা মাথা নাড়িয়ে দ্রুত কদমে নিজের ঘরে চলে যায়। রুমা আর শিপা নন্দিতার ঘরে যায়নি, সোজা নিজেদের বাড়ি চলে গেছে। এখানে থাকা মানে নিজের বিপদ ডেকে আনা। নন্দিতা ঘরে ঢুকেও দরজার আড়ালে দাঁড়িয়ে আছে বাবা মার কথা শোনার জন্য। জমেলা বেগম বলেন, কি গো, হঠাৎ এমন প্রশ্ন করলে কেন মেয়েটাকে? কিছু কি হয়েছে? আরে বলো না, সুরেশ দূর থেকে দেখছি নন্দিতার সাথে নাকি দুটো ছেলেকে দাঁড়িয়ে থাকতে, তাই নন্দিতাকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। বাবার কথাটা শুনে নন্দিতা হাঁপ ছেড়ে বাঁচে। বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে খাটে গিয়ে বসে বিড়বিড় করে বলে, এই যাত্রায় বেঁচে গেছি আল্লাহ। যদি সুরেশ কাকা কাছে পিঠে থাকতো তাহলে তো সব কথা শুনে নিত। নন্দিতা টেবিলের ওপরে রাখা পানির বোতলটা নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে মনে মনে বলে, যত সম্ভব তাড়াতাড়ি করে আমার ঢাকায় ফিরে যেতে হবে, না হলে এই লোক আবারও গ্রামে চলে আসবে আর একটা ভেজাল বাঁধাবে এখানে। গ্রামের মানুষ যে কি রকম সেটা তো আমি খুব ভালো করেই জানি। তালকে তিল বানিয়ে দিতে একটুও সময় নেবে না। কিন্তু এই লোক জানলো কি করে আমার গ্রামের বাড়ি কোথায়? সোহা তো জানে না, তাহলে কি করে জানলো? উফ আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো ঢাকায় পড়াশোনা করতে যাওয়া। না জানি এখন ঢাকায় ফিরে গেলে ওই লোকটা আবার কি করে। উফ, অসহ্যকর। পরের দিনেই বিকেলবেলা ঢাকাতে ফিরে আসেন নন্দিতা আর জমেলা বেগম। এবারও মজনু আহমেদ জোর করে স্ত্রীকে মেয়ের সাথে পাঠিয়ে দিয়েছেন। নন্দিতার সারাটা রাত ভালো করে ঘুমাতে পারেনি। এটা ভেবে ভার্সিটি গেলে কি হবে, রাফির মুখোমুখি হলে কি হবে। সোহাকেও ফোন করে জানায়নি যে ও ঢাকায় এসেছে। কি করে জানাবে? সোহাকে না জানিয়ে বাড়িতে চলে গেছে আর সোহার প্রত্যেকটা কল ইগনোর করে গেছে এতদিন।
এখন ফোন করে জানাতে গেলে এই মেয়ে ফোনের মাঝেই নন্দিতার গলা টিপে ধরবে নিশ্চিত। তাই একেবারে সামনাসামনি না হয় সোয়ার সাথে কথা বলে সবটা মিটমাট করে নেবে। যা হওয়ার সামনাসামনি হবে। পরের দিন সকালবেলা ঠিক সময় নন্দিতা ভার্সিটিতে আসে। মুখে মাস্ক আর মাথায় ওড়না দিয়ে এক হাত ঘোমটা টেনে আসে। নন্দিতা গুটি গুটি পায়ে নিজের ডিপার্টমেন্টে চলে যায়। ক্লাসরুমে ঢুকতেই চোখ যায় সুহার দিকে। বসে বসে ফোন টিপছে আর মুসকি মুসকি হাসছে। নন্দিতা শুকনো ঢোক গেলে আস্তে আস্তে করে সোহার পাশে বসে পড়ে। সোহা পাশে একবার তাকিয়ে আবারও ফোন টিপতে মনোযোগ দেয়, কিন্তু পরক্ষণে ভুরু কুঁচকে নিয়ে পাশে তাকিয়ে বলে, নন্দিতা তুই? নন্দিতা মাস্কটা খুলতে খুলতে ঠোঁটের কোণে হাসি রেখে বলে, আমি ভালো আছিস? সোহা দাঁতে দাঁত চেপে বলে, সর এখান থেকে, না হলে এমন একটা উষ্টা দেব সোজা আবার তোর বাপের বাড়ি গিয়ে পড়বি। নন্দিতা সোহার কথার প্রতি উত্তর না করে উল্টো সোহাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলে, সরি দোস্ত, আর এমন করবো না, প্রমিস। এবারের মতো ক্ষমা করে দে। এই দেখ কান ধরছি আমি। নন্দিতাকে কানে ধরতে দেখে সোহা মুখ বাঁকিয়ে বলে, থাক, এত ভাব ধরতে হবে না আমার সামনে। নন্দিতা কান থেকে হাত নামিয়ে আবারও সোহাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তো আমার জানু আমার উপরে রেগে থাকতেই পারে না। সোহা মৃদু স্বরে বলে, তবে তোর উপরে একজন খুব অপমান করে আছে, সেটা কি তুই জানিস? নন্দিতা সোহার কাছ থেকে সরে এসে ভ্রু কুঁচকে বলে, কে? রাফি ভাই। নন্দিতা কিছু বলতে যাবে তার আগেই সোহা বলে ওঠে, প্লিজ নন্দিতা, আমার কথাটা আগে শোন, তারপর কথা বলিস। আমি জানি তুইও ভাইয়ের উপরে অভিমান করে আছিস, কিন্তু ওই দিন যা কিছু হয়েছে এতে কি ভাইয়ের কোনো দোষ আছে? তুই বল, ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তার দোষ? ভালোবাসা জিনিসটা বলে কই আসে না, আপনা আপনি হয়ে যায়। তুই তো জানিস দিয়া মেয়েটা কেমন। এখন এই ঘটনাটা হওয়ার পেছনে যদি ভাইয়াকে দোষী সাব্যস্ত করিস তাহলে ভুল করছিস। আমি বলছি না তুই ভাইয়ের সাথে রিলেশনশিপে যা, আমি জাস্ট এটা বলতে চাইছি ভাইয়াকে প্লিজ ইগনোর করিস না। ভাইয়া তোকে সত্যি ভালোবাসে, আর হয়তো তুই মনে মনে ভালোবাসিস কিন্তু স্বীকার করতে চাচ্ছিস না কিংবা বুঝতে পারছিস না। নন্দিতা সোহার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনল। সত্যিই তো, এতে তো রাফির কোনো দোষ নেই। তাহলে কেন শুধু শুধু রাফিকে দোষারোপ করছে? কিন্তু রাফির জন্যই তো এমন একটা ঘটনা হয়েছে। রাফি যদি তার জীবনে না আসতো তাহলে তো এমন কিছুই হতো না। আর সোহার বলা শেষের কথাটা বারবার নন্দিতার কানে বাজছে। সত্যি কি সে রাফিকে ভালোবাসে? প্রত্যেকে কেন এই কথাটাই বারবার বলছে? ক্লাস শেষে ভার্সিটির মাঠ দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে নন্দিতা। মাথায় এখনও সোহার বলা প্রত্যেকটা কথাই ঘুরপাক খাচ্ছে। আর ভার্সিটিতে আজকে রাফির আশা করেছিল, কিন্তু রাফির কোনো দেখা নেই। এমনকি রাফির বন্ধুবান্ধবদেরও দেখা নেই। যে লোক এত দূরে চলে গিয়েছিল তার সাথে দেখা করার জন্য, আর আজকে কি না এত কাছে সে মানুষটা এসেছে, তারপরেও দেখা করতে আসছে না। ব্যাপারটা বড্ড সন্দেহজনক লাগছে নন্দিতার কাছে। হঠাৎ করেই নন্দিতার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে ভুরু কুঁচকে বলে, এটা আবার কার নাম্বার? পাশ থেকে সুহা বলে ওঠে, ধরে দেখ কে। নন্দিতা ফোন পিক করে কানে নিতেই ফোনের অপর পাশ থেকে পুরুষালী একটা কণ্ঠ ভেসে আসে। নন্দিতা প্লিজ, তুমি একমাত্র পারো রাফিকে বাঁচাতে। নন্দিতা এমন একটা কথা শুনে হকচকিয়ে ওঠে। মানে কি বলছেন আপনি এইসব? প্লিজ নন্দিতা, রাফি সুইসাইড করতে যাচ্ছে, এখন একমাত্র তুমি পারো ওকে বাঁচাতে। কি বলছেনটা কি আপনি এইসব? উনি সুইসাইড করতে যাচ্ছে আর আপনি না কি আমায় ফোন করেছেন? না মানে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না, উল্টো আমাদের ভয় দেখাচ্ছে। এখন তুমিও ভরসা, ও তোমাকে ভালোবাসে আর ও তোমার কথা নিশ্চয়ই মানবে আমার ধারণা। কোথায় উনি বলুন তাড়াতাড়ি। আমবাগানে আছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সুহা বলে, কি রে, কি হয়েছে? নন্দিতা জোরে জোরে শ্বাস নিতে নিতেই বলে, আমায় আমায় এক্ষুনি যেতে হবে। কথাটা বলেই নন্দিতা দৌড়াতে শুরু করে। নন্দিতার দৌড়ানি দেখে সুহা বাঁকা হেসে বলে, প্ল্যান সাকসেসফুল, এবার শুধু মুখে স্বীকার করার পালা। তুই আটকে গেছিস নন্দিতা, খুব বাজেভাবে আটকে গেছিস। এখন এর থেকে শত চেষ্টা করলেও ছুটে আসতে পারবি না। নন্দিতা ভার্সিটি থেকে চলে যেতেই বিশাল আর সিয়াম আড়াল থেকে বের হয়ে সুহার পাশে এসে দাঁড়ায়। সিয়াম বলে, তোমার বুদ্ধিটা কি শেষ পর্যন্ত কাজে লাগবে সুয়া? সুহা মুচকি হেসে বলে, লাগবে লাগবে, নিশ্চয় লাগবে।
নন্দিতা তো শখ হবেই, সাথে রাফি ভাইও। আমার তো সিনটার কথা ভেবেই হাসি পাচ্ছে। দুজনের মাঝে কেউ কিছুই জানে না সামনে তাদের সাথে কি হতে চলেছে। এলোমেলো পায়ে নন্দিতা রিকশা থেকে নেমে আমবাগানে এসে পৌঁছায়। শ্বাসের গতি স্বাভাবিকের চেয়েও অস্বাভাবিকভাবে চলছে। রাফিকে নিয়ে প্রচুর ভয় হচ্ছে নন্দিতার। সত্যি যদি কোনো কিছু হয়ে যায় রাফির, তখন কি হবে ভেবেই বুকের ভেতরটা মোচড়ে উঠছে। আমবাগানে এসে চারপাশটা নজর বুলিয়ে দেখে রাফি নেই। হঠাৎ করেই নন্দিতার নজর পড়ে যেখানে জনমানব কম সেখানে রাফি দাঁড়িয়ে আছে আর ফোনে কথা বলছে, চোখে মুখে বিরক্তকর ভাব নিয়ে। নন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাফির কিছুটা কাছে আসতেই নজর যায় রাফির হাতের দিকে একটা ছোট কাচের বোতল। নন্দিতার বুকটা ধক করে ওঠে। তবে কি সত্যি রাফি সুইসাইড করতে যাচ্ছে? নন্দিতা আর কিছু না ভেবে দ্রুত কদমে রাফির দিকে এগোতে থাকে। এদিকে রাফি সিয়ামকে ফোন করে বলছে, কিরে, এখনও কেউ আসছে না কেন? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? আর এই বোতলটাতে কিসের ওষুধ আছে? আর এটা তো তুই নিজেই দিতে পারতি। ফোনের অপর প্রান্ত থেকে সিয়াম বলে, ভাই আমি একটু ব্যস্ত তাই তোকে দিয়ে পাঠালাম, একটু পরেই চলে আসবে আমার আত্মীয়টা তোর কাছে, আর এসে তোর হাত থেকে ওষুধটা ছিনিয়ে নিবে দেখিস। আরে এখানে ছিনিয়ে নেয় আর কি? টাস করে ফোনটা কেটে দেয় সিয়াম, রাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে। রাফি মুখে একরাশ বিরক্ত নিয়ে ঘুরে সামনের দিকে তাকাতেই নন্দিতাকে এভাবে হন্তদন্ত হয়ে আসতে দেখে হতবাক হয়ে বলে, আরে এটা তো নন্দিতা, আর ওর এই বেহাল অবস্থা কেন? নন্দিতা রাফির কাছে এসেই রাফির হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে আম গাছের গোড়ায় ঢিল মারে আর সাথে সাথে বোতলটা ভেঙে যায়। রাফি নন্দিতার এমন আচরণ দেখে হতভম্ব হয়ে বলে, আরে এটা কি করলে তুমি? ভেঙে দিলে বোতলটা, এখন কি হবে? নন্দিতা নাক মুখ ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কি করতে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, কি করতে যাচ্ছিলেন এগুলো? শেষের কথাটা উচ্চস্বরে বলে ওঠে নন্দিতা। রাফি অবাক হয়ে বলে, কি করতে যাচ্ছিলাম মানে? আরে তুমি আগে বলো, এই বোতলটা এভাবে ছুঁড়ে ফেলে দিলে কেন? নন্দিতা চিৎকার করে বলে ওঠে। তো কি করবো আমি? হ্যাঁ, আপনাকে আমি সুসাইড করতে দিব এটা আপনি ভাবলেন কি করে? নন্দিতার কথা শুনে বোকা বনে গেল রাফি। সারা মুখে রাজ্যের বিস্ময় ফুটে উঠেছে। এই মেয়ে কি বলে? গ্রামের বাড়ি থেকে এসে কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি এই মেয়ের? আর সেও বা কোন দুঃখে সুইসাইড করতে যাবে? সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে রাফির। মাথাটা কেমন ভন ভন করছে রাফির। কিন্তু রাফিকে নন্দিতা আরও অবাক করে দিয়ে রাফিকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ধরা গলায় বলে, প্লিজ আপনি এমনটা করবেন না। আমি জানি আপনি আমার ব্যবহারে আঘাত পেয়েছেন, তাই বলে আপনি এমন একটা বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। রাফি কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে পুরো। নন্দিতার এমন আশ্চর্যজনক ব্যবহার দেখে হঠাৎ করেই মেয়েটার কি হলো? আর এইভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রাফি। নন্দিতা আবারও বলা শুরু করে, আমি সত্যিই জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা, কিন্তু বিশ্বাস করুন, আপনার যদি কিছু হয়ে যায় না তাহলে আমি সত্যি নিজেকে ঠিক রাখতে পারবো না। ভার্সিটিতে যতক্ষণ ছিলাম ততক্ষণ আপনাকে এক নজর দেখার জন্য ছটফট করছিলাম আমি, কিন্তু আপনি এখানে এসে সুইসাইড করার মতো একটা ফালতু কাজ করছিলেন। কেন এটা করতে যাচ্ছিলেন আপনি এটা? রাফি এতক্ষণে টনক নড়ল। তাহলে কি এখানে নন্দিতার আসার কথাই বলেছিল সিয়াম? কিন্তু তা বলে এভাবে কতটা ভয় পেয়েছে মেয়েটা না জানি। এটা ভেবেই খারাপ লাগছে রাফির। কিন্তু নন্দিতা যে তার জন্য এত চিন্তা করে এটা ভেবে ভালো লাগা কাজ করছে রাফির মনে। রাফি মুচকে এসে নন্দিতার দুবাহু ধরে নিজের বুক থেকে সরিয়ে নেয়। নন্দিতার চোখের জলে নাকের জলে একেকার নাজেহাল অবস্থা। এখন আর চোখ দিয়ে নোনা জল বের হচ্ছে না, শুধুই নাক টানছে। রাফি মুখটা পাশে ফিরিয়ে নিচের ঠোঁট কামড়ে হেসে ঢোক গেলে নন্দিতার দিকে তাকায়। নন্দিতার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে রাফির জন্য ব্যাকুলতা, যেটা রাফি খুব ভালো করেই বুঝতে পারছে। সামনে দাঁড়ানো মেয়েটা যে তার প্রেমে মারাত্মকভাবে পড়েছে সেটা খুব ভালো করেই টের পাচ্ছে। না হলে কোনো কিছু না ভেবে এভাবে ছুটে আসে। রাফি নন্দিতার দিকে পূর্ণ দৃষ্টিতে ফেলে নন্দিতার নিচু মুখটা দুহাত দ্বারা আগলে নিয়ে ওপরে তুলে মিহি গলায় বলে, আমি ঠিক আছি নন্দিতা, এবার ফুপানো বন্ধ করো। ইস, কান্না করে চোখের কাজলটা একেবারে ছড়িয়ে ফেলেছ। কথাটা বলে রাফি নন্দিতার চোখের জল মুছে দেয় বৃদ্ধাঙ্গুল দ্বারা। নন্দিতা রাফির হাতের স্পর্শ পেয়ে ঢোক গিলে রাফির দিকে থেকে নজর সরিয়ে নিয়ে রাফি দু হাতের বাঁধন থেকে মুখ সরিয়ে নিতে চাইলে রাফি তা হতে দেয় না। রাফি এবার আবেগী স্বরে বলে, ভালোবাসো আমায়? নন্দিতার সমস্ত কায়া কেঁপে ওঠে। কি বলবে এবার সে? উত্তেজনার বশে সব সত্যি কথাই বলে দিয়েছে রাফিকে। এবার তো রাফি আরও পাগল হয়ে উঠবে।
আগে ছিল আধা পাগল, এখন পুরো পাগল হয়ে যাবে। নন্দিতাকে মনও থাকতে দেখে রাফি পুনরায় বলে, আই এম ওয়েটিং নন্দিতা, উত্তরটা জানতে চাই আমি। ভালোবাসো কি আমায়? নন্দিতা ক্ষীণ গলায় বলে। জানি না। রাফি নিঃশব্দে হেসে নন্দিতার ডান হাতটা ধরে বলে, তোমাকে জানতে হবে না, তবে এতটুকু বুঝতে পেরেছি তুমি যে আমায় ভালোবাসো আর আমাকে চোখে হারাও, আর এটা কিন্তু তুমি তোমার মুখে স্বীকার করেছো। নন্দিতার এবার নিজের ওপরেই খুব রাগ লাগছে। এত কথা কেন বলতে গেল শুধু শুধু? এত কথা বলার কি দরকার ছিল? গেলি তো এখন ফেসে। আর একটু আগে রাফিকে এভাবে জড়িয়ে ধরাটা কি খুব প্রয়োজন ছিল? আজ যে কার মুখ দেখে উঠেছে নন্দিতা, তার দিনটাই মাটি করে দিল। রাফি ভ্রুক নাচিয়ে বলে, কি হলো, কি ভাবছো? কিছু না, আমি বাসায় যাব। যাবে তো, তার আগে এক জায়গায় চলো। নন্দিতা অবাক হয়ে বলে, কোথায় যাব? গেলেই দেখতে পাবে। রাফি নন্দিতাকে নিয়ে আমবাগানের পাশের একটা রেস্টুরেন্টে আসে। নন্দিতাকে চেয়ারে বসিয়ে রাফি বলে, তুমি বসো, আমি আসছি। নন্দিতা বসা থেকে উঠে উত্তেজিত হয়ে বলে, কোথায় যাবেন আপনি? তুমি বসো, আমি আসছি তো। নন্দিতা সরল গলায় বলে ওঠে, আমিও যাব আপনার সাথে, আপনি যদি আবার সুইসাইড করতে যান। নন্দিতার বোকা বোকা কথা শুনে রাফির উচ্চস্বরে হাসতে ইচ্ছে করছে, কিন্তু আপাতত এখানে হাসা যাবে না, নিজেকে সংযত করে রাখতে হবে। তবে তার জন্য নন্দিতার এমন চিন্তা দেখে মানসিকভাবে প্রশান্তি পাচ্ছে খুব রাফি। নন্দিতার মুখে যতই বলুক ভালোবাসি না, কিন্তু মনে মনে বড্ড ভালোবেসে ফেলেছে মেয়েটা রাফিকে। না হলে এমন একটা ফালতু প্ল্যানের ফাঁদে কেউ পড়ে? রাফি ম্লান হেসে বলে। বোকা নন্দিতা কিচ্ছু বুঝে না। রাফির মুখে বোকা কথাটা শুনে নন্দিতা রেগে বলে, কি? আমি বোকা? তা নয় তো কি। নন্দিতা দু হাতে কোমরে রেখে বলে। আমার কোন অ্যাঙ্গেল থেকে বোকা মনে হয় আপনার? হ্যাঁ, রাফি নন্দিতাকে পুনরায় চেয়ারে বসিয়ে বলে, তুমি এখানে বসে গভীরভাবে চিন্তা করে দেখো তুমি কোন অ্যাঙ্গেল থেকে বোকা। কথাটা বলে রাফি ওয়াশরুমের দিকে চলে যায়। নন্দিতা হা করে রাফি যাওয়ার দিকে তাকিয়ে আছে। আসলেই কি সে বোকা, নাকি রাফি তার সাথে মজা করলো? কোনটা? রাফি ওয়াশরুমে ঢুকে সিয়ামকে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পরেই সিয়াম কল পিক করে বলে ওঠে, কি মামা, খুব আনন্দে আসো না? রাফি ধমকের স্বরে বলে। চুপ, তোকে কে বলছে এমন একটা ফালতু কাজ করতে? সিয়াম অসহায় গলায় বলে, যাক বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এই ছিল আমার 5 আঙ্গুলের কপালে। এই জন্যই আমজনতারা বলে মানুষের ভালো করতে নেই। রাফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, দেখ, এই কাজটা একদম ঠিক করিস নি সিয়াম। মেয়েটা ভীষণ ভয় পেয়েছে, জানিস সেটা? জানি সেটা। যাকে ভালোবাসে তার ব্যাপারে যদি এমন একটা সংবাদ শোনে, তাহলে ভয় পাওয়াটা অস্বাভাবিক নয় কি? তুই এমন একটা ফালতু মার্কা প্ল্যান করেছিস, সেটাকে আমার জানানোর প্রয়োজন ছিল না? এটা আমার প্ল্যান ছিল না, শুয়ার প্ল্যান ছিল। রাফি এই কথাটা শুনে সিয়ামকে খোঁচা মেরে বলে, তাই তো বলি, তোর গোবর ভরা মাথায় এমন মাস্টার মাইন্ড প্ল্যান আসলো কি করে? কিন্তু এখন শুনে অন্য কাহিনী। সিয়াম উত্তেজিত হয়ে বলে, ওই কি বললি তুই? আমার মাথায় গোবর ভরা ভরা? আর একটু আগে তুই নিজেই বললি ফালতু একটা প্ল্যান, আর এখন বলছিস মাস্টার মাইন্ড প্ল্যান? শালা পোল্টিবাজ একটা, রাখ ফোন। তোর সাথে আমার 15 বছরের সম্পর্ক এখানেই শেষ। দা এন্ড। কথাটা বলেই সিয়াম ফোন কেটে দেয়। রাফি ওয়াশরুম থেকে বের হয়ে কয়েক কদম পেরিয়ে এসে দেখে নন্দিতা নেই। রাফি তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখে নন্দিতার কোনো অস্তিত্বও নেই। মেয়েটা তাকে ফাঁকি দিয়ে চলে গেছে তার দোষেই। রাফি নিজের ওপরে রেগে ইটের একটা টুকরো লাথি মেরে বলে, দ্যাট চলে গেল পালিয়ে। মেয়েটা এত পালাই পালাই করে কেন? কিছুক্ষণ নীরব থেকে প্যান্টের দু পকেটে নিজের দু হাতে গুজে বাঁকা হেসে বলে, সমস্যা নেই, একবার যখন নিজ ইচ্ছা এসে আমার নীরে বন্দী হয়েছ, তখন ঠিকই তোমাকে আমার কাছে নিয়ে আসবো মিস নন্দিতা। কতক্ষণ পালিয়ে থাকবে? একবার না একবার তোমাকে বন্দী হতেই হবে আমার নীরে। রাত 11:40 বাজে। নন্দিতা তখন অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত। এই রাফির কথা চিন্তা করতে করতে বেমালুম ভুলে গিয়েছিল অ্যাসাইনমেন্টের কথা। কিন্তু যখন সোহা ফোন দিয়ে ওকে আর রাফিকে নিয়ে মজা করছিল, তখন কথার মাঝে এই অ্যাসাইনমেন্টের কথাটা মনে পড়ল। নন্দিতা যখন অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত, তখন হঠাৎ করেই ফোনটা ভাইব্রেট করে ওঠে। নন্দিতা ভালো করে নাম্বারটা চেক না করে বাঁ হাত দ্বারা ফোন কানে নিয়ে ধরে বলে, হ্যালো, কে বলছেন? আমার 11 সংখ্যার নাম্বারটা এখনো সেভ করনি তুমি তোমার ফোনে? বহু কষ্ট পাইলাম নন্দিতা। নন্দিতা রাফির কণ্ঠস্বর শুনে সাথে সাথে লেখা থামিয়ে বলে,